আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। হিমোগ্লোবিন নার্সিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি সবাইকে স্বাগত জানাচ্ছি, রাশেদুল ইসলাম রাসেল। তো আজকে আমরা ফার্মাকোলজি নিয়ে ক্লাস করব। তো আজকে ক্লাসটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু ফার্মাকোলজি। এটা হচ্ছে আমাদের ফার্মাকোলজি এর প্রথম ক্লাস, লেকচার 1। এই ক্লাসে আপনারা ফার্মাকোলজির যত বেসিক আছে, বেসিক বিষয় সবকিছু ক্লিয়ারলি জানতে পারবেন। তো এই হিমোগ্লোবিন নার্সিং ইউটিউব চ্যানেলটি নার্সিং শিক্ষার্থীদের জন্য খুবই হেল্পফুল। নার্সিং একাডেমিক যে পড়াশোনা, প্রতিটি বিষয়ের প্রতিটি সাবজেক্ট এর উপরে টপিক ভিত্তিক লেকচার বা টিউটোরিয়াল তৈরি করে থাকি। আপনারা অবশ্যই এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই চ্যানেলের থেকে প্রতিটি টিউটোরিয়াল বা ক্লাস আপনাকে নার্সিং কম্প্রিহেনসিভ পরীক্ষার পাশাপাশি আপনার নার্সিং চাকরি পরীক্ষার জন্য নার্সিং টেকনিক্যাল থেকে যে প্রশ্নগুলো আসে সেইটার প্রিপারেশনের জন্য বেসিকটাকে আপনার প্রথম থেকে শেষ পর্যন্ত একদম ক্লিয়ার করে গড়ে তুলবে। তো বেসিকটা স্ট্রং করতে, নার্সিং পড়াশোনার বেসিক স্ট্রং করতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখতে পারেন। সেটা আপনাকে আশা করি অনেক হেল্প করবে। আর আরেকটা কথা বলে রাখি, আমার এই ক্লাসে যদি আপনি কোনো কিছু না বুঝতে পারেন বা আপনার যদি কোনো প্রশ্ন থেকে থাকে সেটা অবশ্যই কমেন্টে করবেন। আপনার কমেন্টের আমি অবশ্যই রিপ্লাই দেবো। রিপ্লাইয়ের মাধ্যমে আপনার সেই কোশ্চেনের অ্যান্সার আমি দেওয়ার চেষ্টা করব। তো চলুন তাহলে শুরু করা যাক আজকের ক্লাস। তো আজকে ক্লাসে আমরা যে কন্টেন্ট পড়ব সেগুলো হচ্ছে, দেখেন, প্রথমটা হচ্ছে ফার্মাকোলজি। ফার্মাকোলজি নিয়ে আমরা বিস্তারিত পড়ব। তারপর হচ্ছে সেকেন্ড যে কন্টেন্ট সেটা হচ্ছে ড্রাগ এন্ড মেডিসিন। আমরা ওষুধপত্র নিয়ে বিস্তারিত পড়ব। তারপরে 3 নম্বর হচ্ছে ফার্মাকোকাইনেটিক্স। চতুর্থ টপিক হচ্ছে আমাদের ফার্মাকোডাইনামিক্স। পঞ্চম টপিক হচ্ছে টাইপস অফ ড্রাগ অ্যাকশন। ষষ্ঠ টপিক হচ্ছে ড্রাগ ইন্টারেকশন। সপ্তম রুটস অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। আর অষ্টম হচ্ছে ফার্মাকোলজিক্যাল টার্মিনোলজি। তো এই হচ্ছে আজকে আমাদের টপিক। এই টপিকগুলো আলোচনা করা হবে। তো সবাই ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, সময় নিয়ে ক্লাস করবেন। আর ক্লাসের শুরুতে অবশ্যই নোট খাতা নিয়ে ক্লাসে উপস্থিত থাকবেন বা ক্লাসটি করবেন, কেননা আমরা এই ক্লাসটিতে আপনারা অনেক কিছু পাবেন যেগুলো নোট করে রাখার মতো। তো অনেক সময় দেখা যায় যে নোট খাতা দেখে আপনি কি পরবর্তীতে কোনো পরীক্ষা বা কম্পিটিটিভ পরীক্ষার প্রস্তুতি নিতে পারবেন। তো চলুন তাহলে আবার শুরু করি। তো আজকে প্রথম টপিক নিয়ে ফার্মাকোলজি। ফার্মাকোলজি দেখেন এখানে কি লিখছি, ইজ দ্য ব্রাঞ্চ অফ মেডিসিন এন্ড বায়োলজি। এটা কি মেডিসিন এবং বায়োলজির একটা শাখা, যেটা কিসের সাথে কনসার্ন, স্টাডি অফ ড্রাগ অ্যাকশন। ঠিক আছে। তো ড্রাগ অ্যাকশন নিয়ে এই ফার্মাকোলজিতে কি আলোচনা করা হয়। এখানে আরেকটি ডেফিনেশন লেখা আছে, দেখেন, ফার্মাকোলজি মিনস দ্য স্টাডি অফ ড্রাগস এন্ড দেয়ার ইফেক্টস অন দ্য বডি। তার মানে কি, এই যে ওষুধপত্র, এটা এবং এটা আমাদের দেহের সাথে কিভাবে জড়িত, আমাদের দেহের সাথে কিভাবে প্রতিক্রিয়া করে, এটা নিয়ে বিজ্ঞানের বা মেডিসিনের যে শাখা আলোচনা করা হয় তাকে বলা হয় কি, ফার্মাকোলজি। তো আমরা হচ্ছে আহ, এখানে একজন সায়েন্টিস্ট বা ফার্মাকোলজিস্টের নাম দেখতে পাচ্ছি। ওনার নাম হচ্ছে জন আর্নস্ট অসওয়াল্ড স্কিমিডেবার্গ। ওনাকে বলা হয় অসওয়াল্ড স্কিমিডেবার্গ। তো উনি হচ্ছে মূলত এই ফার্মাকোলজি এর কি জনক, দ্য ফাদার অফ ফার্মাকোলজি। তো ওনার এটা হচ্ছে একটি ছবি। আর এখানে দেখেন ওনার হচ্ছে 1838 সালে জন্ম, মৃত্যু 1921। তো উনি হচ্ছে কি জার্মান ফার্মাকোলজিস্ট ছিলেন। তো ওনাকে কি বলা হয়, ফাদার অফ ফার্মাকোলজিস্ট, সরি, ফাদার অফ ফার্মাকোলজি বলা হয়। তো এখানে ওনার ডক্টরেট ডিগ্রি ইউনিভার্সিটি অফ ডোরপেট, তারপর হচ্ছে আরো কিছু তথ্য দেওয়া আছে। তো আপনারা এটা অবশ্য মনে রাখবেন, ওনাকে কি বলা হয়, দ্য ফাদার অফ ফার্মাকোলজি। তো আমরা একটি গুরুত্বপূর্ণ আলোচনা করবো এখন, যেটা হচ্ছে খুবই বেসিক মেডিকেলে, ফার্মাকোলজিতে। তো দেখেন, আমি হচ্ছে এখানে একটি ওষুধের ছবি দিয়ে দিচ্ছি। আর এখানে হচ্ছে কি একটি গুরুত্বপূর্ণ আলোচনা করেছি, সেটা হচ্ছে ড্রাগস ক্যান হ্যাভ ডিফারেন্ট নেম। আপনি একটা দোকানে ওষুধ কিনতে গেলেন, তো সেই ওষুধের কভারে কিন্তু অনেকগুলো নাম লেখা থাকে। তো একটা ড্রাগের কয়েকটা নাম আছে, সেটা নিয়ে আমরা হচ্ছে প্রথমে আলোচনা করবো। এটা হচ্ছে খুবই বেসিক একটা বিষয় ফার্মাকোলজি। তো এখানে দেখেন, প্রথমত হচ্ছে কি কেমিক্যাল নেম। কেমিক্যাল নেম বলতে যে উপাদানটা দ্বারা কি এই হচ্ছে ওষুধটা তৈরি। ঠিক আছে। এখানে দেখেন কি বলছে, সায়েন্টিফিক নেম দ্যাট ডিসক্রাইব ইটস অ্যাটমিক মলিকুলার স্ট্রাকচার। অ্যাটমিক মানে কি পরমাণু আর অনুগত যে স্ট্রাকচার, যে যৌগ দ্বারা এটা গঠিত, সেটার নাম কি কি বলা হয়েছে, কেমিক্যাল নেম। এখানে দেখেন এই যে এটা হচ্ছে আপনার এই ওষুধের কাভার। তো কাভারে দেখেন সুন্দর করে কিন্তু লেখা আছে যে ডক্সিসাইক্লিন, সবার নিচে যে কি, এটা হচ্ছে
100 mg। তার মানে কি কতটুকু দ্বারা কতটুকু কেমিক্যাল বা কতটুকু হচ্ছে উপাদান এখানে আছে ডক্সিসাইক্লিন, এটা কিন্তু এখানে লেখা আছে। তো এই যে ডক্সিসাইক্লিন এটা কি, এটা হচ্ছে কেমিক্যাল নেম। তো এটা হচ্ছে আমরা জানলাম কেমিক্যাল নেম। তো এখন আমরা যেটা দেখবো সেটা দেখেন এখানে জেনেরিক নেম লেখা আছে, এটা হচ্ছে কি জেনেরিক নেম। তো এইটা মোটামুটি আমাদের সবাইকে জানতে হয়, সকল নার্সিং স্টুডেন্ট মেডিকেল স্টুডেন্টকে এটা জানতে হয়, কেননা হচ্ছে কি ওষুধ যখন প্রেসক্রিপশন করা হয় জেনেরিক নেমটা কি লেখা হয়। এখানে দেখেন বলছে অ্যান অ্যাব্রিভিয়েশন অফ দা কেমিক্যাল নেম, কেমিক্যাল নেমের কি সংক্ষিপ্ত রূপ। ঠিক আছে, এই যে দেখেন যে ওষুধের যে নাম থাকে বড় করে তার নিচে এটা লেখা থাকে যে কি, দেখেন ডক্সিসাইক্লিন হাইক্লেট। ঠিক আছে, এটা হচ্ছে কি জেনেরিক নেম। এটা হচ্ছে বড় করে যেটা না লেখা থাকে, তো এটা নিচে যেটা থাকে কি সেটা হচ্ছে আপনার জেনেরিক নেম। তো তারপরে এখন আমরা বলবো কি ট্রেড নেম। তো ট্রেড নেম পড়ার সময় একটু খেয়াল করবেন, ট্রেড নেম মানে কি। আমরা জানেন যে বিভিন্ন ওষুধ কোম্পানি রয়েছে, এগুলো হচ্ছে কি ওষুধের বিভিন্ন নাম দিয়ে থাকে। দেখেন এখানে বলছে দ্য ব্র্যান্ড নেম সিলেক্টেড বাই দ্য ড্রাগ কোম্পানি সেলিং দ্য প্রোডাক্ট। একটা প্রোডাক্টকে সেল করার জন্য যে ওষুধ কোম্পানি রয়েছে সেটা যে নাম দেয় প্রোডাক্টকে তাকে বলা হয় কি ট্রেড নেম। যেমন হচ্ছে এই বড় করে যেটা আছে দেখেন ডক্সিক্যাপ, এটা হচ্ছে কি এটা কোম্পানি নাম দিছে ওষুধের কি ডক্সিক্যাপ। তো এই যে ডক্সিক্যাপ এই যে বড় করে যে নামটা থাকে এটা কি, এটা হচ্ছে ট্রেড নেম। যেমন নাপা, ঠিক আছে, নাপা কিন্তু একটা প্যারাসিটামল, এই প্যারাসিটামল হচ্ছে জেনেরিক নেম, কিন্তু নাপা কি, নাপা হচ্ছে ট্রেড নেম। এরকম অনেক ওষুধ আছে। তো এইখানে দেখেন এই যে, তাহলে এইটা হচ্ছে আমাদের ট্রেড নেম, ডক্সিক্যাপ হচ্ছে কি ট্রেড নেম। ঠিক আছে, আর এই যে এখানে দেখেন নিচে যেটা আছে ট্রেড নেমের নিচে যেটা থাকে সাধারণত এটা কি হয় জেনেরিক নেম। তার মানে যে দেখেন কত এমজি লেখা আছে, কি উপাদানটা আছে এখানে, কি যৌগটা, এটা এটা হচ্ছে কি কেমিক্যাল নেম। তো এইভাবে হচ্ছে কি একটা ওষুধের গায়ে আপনার হচ্ছে ট্রেড নেম, জেনেরিক নেম, তারপর কেমিক্যাল নেমটা কি লেখা থাকে। এটা হচ্ছে কি ফার্মাকোলজির একজন নার্সিং স্টুডেন্ট হিসেবে আপনার ফার্মাকোলজির একটা বেসিক হচ্ছে কি আপনার এই ওষুধের গায়ে কি কি লেখা থাকে, এটা কোনটার কি নাম এটা জানা। তো এটা এই জন্য খুব ইম্পর্টেন্ট। তো এখানে রেফারেন্স সহ দেওয়া আছে আমার প্রত্যেকটা টপিকে, হচ্ছে কোথায় এই ইনফরমেশন গুলা কোথা থেকে নেওয়া হয়েছে সবকিছু রেফারেন্স এখানে দেওয়া আছে। তো দেখেন এখন আমরা সেকেন্ড টপিকে চলে যাচ্ছি, ড্রাগ এন্ড মেডিসিন। তো প্রথম হচ্ছে আমরা ড্রাগ সম্পর্কে জানবো। তো এখানে দেখেন ড্রাগ মানে হচ্ছে কি কেমিক্যাল সাবস্টেন্স ইউজ টু ডায়াগনোস ট্রিট অর প্রিভেন্ট ডিজিজ। তো এই যে কেমিক্যাল সাবস্টেন্স এটা কি, এটা কি কি জন্য পারপাস ব্যবহার করা হয়, ডায়াগনোস, কোনো কিছু ডায়াগনোস করার জন্য, ট্রিট অর কি প্রিভেন্ট ডিজিজ। তারপর বলছে ক্যান অলসো বি ইউজ টু অল্টারনেটিভ সিমটমস অর ফর রিক্রিয়েশনাল পারপাস। কিন্তু এটার আরেকটা পারপাস আছে ড্রাগস এর, সেটা হচ্ছে সরি সরি এখানে লিখছে এলিভিয়েট, এলিভিয়েট সিমটম মানে কি উপশম করা, মানে উপশম করা আপনার যে সাইন সিমটম গুলা রয়েছে, উপশম এগুলা কি উপশম করা মানে কি কমানো, উপশম করা বলা হয়। তো তারপর লেখা আছে ফর রিক্রিয়েশনাল পারপাস মানে কি আপনার নিজের ভালো লাগার জন্য, নিজের বিনোদনের জন্য, নিজের হচ্ছে কি স্যাটিসফ্যাকশনের জন্য যে সাবস্টেন্স গুলা নেওয়া হয় এগুলাকে বলা হয় কি ড্রাগ। এখন আমরা ক্যাটাগরি দেখবো, ক্যাটাগরিজ অফ ড্রাগ। এটা হচ্ছে দেখেন এখানে কিছু ড্রাগস এর ক্যাটাগরি এখানে দেওয়া আছে অল্প কিছু, যেমন ওপিয়েট, যেমন হচ্ছে হিরোইন। এগুলা কি, এগুলো হচ্ছে হিরোইন কিন্তু আপনার আহ মাদকদ্রব্য হিসাবেও কিন্তু ব্যবহার করা হচ্ছে। এটা কিন্তু একটা কি ব্যথানাশক ওষুধ। ঠিক আছে, তো এই যে ব্যথানাশক ওষুধ, এটা যদি কেউ মানে ডিপেন্ডেন্স হয়ে যায় বা হচ্ছে কেউ যদি মাদক হিসেবে গ্রহণ করে, ঠিক আছে, তো তাহলে এটা কি পারপাসটা কিন্তু ভিন্ন হয়ে যাচ্ছে। এটা কিন্তু রোগ উপশম করার জন্য বা সিমটম উপশম করার জন্য না। তারপর স্টিমুল্যান্ট যেমন কি কোকেন, এটা হচ্ছে কি সেন্ট্রাল নার্ভাস সিস্টেম স্টিমুলেন্ট করে। ঠিক আছে, আপনার এটা যদি কেউ ইউজ করে তো দেখা যাবে যে ঠিক মতো ঘুমাতে পারবে না, কারণ কি তার নার্ভাস সিস্টেম অ্যাক্টিভ থাকবে। তারপর ডিপ্রেশন, ডিপ্রেশনে থাকলে অনেক সময় অ্যালকোহল পান করে, মদ্যপান যেটাকে বলা হয়, এগুলো হচ্ছে কি ড্রাগস এর কি ক্যাটাগরির মধ্যে আছে। মাইনর দেখেন ট্রাঙ্কুইলিজার্স, এটা হচ্ছে যেমন এখানে একটা ড্রাগস দেওয়া আছে কি উইলিয়াম। তো এটা হচ্ছে আপনার ঘুমের ওষুধ এক প্রকার। ঠিক আছে, তো তারপরে দেখেন হ্যালুসিনোজেন্স আছে, ম্যাজিক মাশরুমস। তো এগুলো হচ্ছে আপনার মানসিক যদি স্বাস্থ্য খারাপ থাকে বা হচ্ছে মেন্টালিটি যদি ভালো না থাকে, মুড ডিসঅর্ডার, তারপর হচ্ছে মানসিক যে রোগগুলা এগুলার জন্য এই ওষুধগুলা। তারপর হচ্ছে দেখেন কানাবিস আছে, তারপর সলভেন্ট, বিভিন্ন দ্রাবক। ঠিক আছে, তারপরে যে হার্বাল থাই, এখানে না ইলিগাল, ইলিগাল বলতে এটা কি আপনার কিছু ইফেক্ট আছে যেটা হচ্ছে কি মানে মানুষের মনকে অন্যদিকে ধাবিত করে, তার চিন্তা শক্তিকে অন্যদিকে ধাবিত করে। ঠিক আছে, তার মুড চেঞ্জ করে দেয়। তো যেগুলা হচ্ছে মানুষের মধ্যে পরিবর্তন আসলে সে ইলিগাল কাজ করে বা হচ্ছে কি তার সে আর নিজের মধ্যে থাকে না।
তারপর টোবাকো, টোবাকো যেমন থাকে তামাক, সিগারেট, আরো বিভিন্ন কিছুর মধ্যে থাকে। মূল কথা হচ্ছে এই ড্রাগস গুলা যে শুধুমাত্র কি আপনার কোন ডিজিজ কে প্রিভেন্ট করবে বা কোন রোগের উপসর্গ গুলা কমাবে এরকমটা যে শুধু তা না। ড্রাগস মানে হচ্ছে রোগের কি বলে ঔষধ হিসাবে কাজ করবে। আবার হচ্ছে কি যে এরকম আপনার মানুষ জব সরি মানুষ হচ্ছে তার নিজের স্যাটিসফ্যাকশনের জন্য অথবা হচ্ছে দুশ্চিন্তা কমানোর জন্য বা মাদক হিসাবেও কিন্তু এই ড্রাগস গুলা কি গ্রহণ করতেছে, যেটা কিন্তু সঠিক না। তো এখানে দেখেন এই চিত্রতে আপনারা এই যে এখানে কিছু দেখতে পাচ্ছেন, এখানে এই যে এগুলা এগুলা তারপর হচ্ছে সিরিঞ্জের মধ্যে নেওয়া, ঠিক আছে। তারপর হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে আপনার একটা সিরাপ। তো এখন হচ্ছে আহ, এই যে ড্রাগস, ড্রাগস বলতে কিন্তু শুধুমাত্র এমন কোনো কিছু বোঝায় না যে যেটা শুধুমাত্র কি রোগকে ট্রিট করবে। এটা হচ্ছে আপনার এমন সাবস্টেন্স যেটা হচ্ছে শুধুমাত্র রোগ ট্রিট করবে এমন না, আপনার স্যাটিসফ্যাকশন, তারপর হচ্ছে আপনার মুড চেঞ্জ করা এগুলাও কি করে থাকে। তারপর এখন আমরা মেডিসিন নিয়ে কথা বলবো। মেডিসিন, এখন মেডিসিনটা হচ্ছে কি এমন কেমিক্যাল যেটা কি অবশ্যই কি কিউর অর প্রিভেন্ট ডিজিজ। এটা শুধুমাত্র কি ওই রোগটাকে কি করবে, কিউর করবে। আপনি অসুস্থ থাকলে সেই রোগ থেকে কি আরোগ্য লাভ করবেন, এটা কিন্তু মেডিসিনের উদ্দেশ্য। এখানে কোনো মাদকাসক্তি বা হচ্ছে কি মাদক দ্রব্য এই রিলেটেড কোনো কিছু নাই। তো এটা দেখেন বলছে এই সিমটম মানে কি উপসর্গ কমাবে, ঠিক আছে। ডায়াগনোস, কোন রোগের ডায়াগনোসিসের জন্য এটা কি হেল্প করবে, এটা এখানে বলছে। তো এর পরের লাইনে এটাই লেখা আছে। এখানে দেখেন অনেক আপনার মেডিসিন দেওয়া আছে, যেমন কিছু আছে সলিউশনের মধ্যে থাকে, যেমন কাফ সিরাপ। আমরা বাজারে কাশির অনেক সিরাপ কিন্তু পাই বাজারে অ্যাভেলেবল, যেগুলো হচ্ছে কি আমরা কাশির জন্য ঠান্ডা কাশি হলে পাচ্ছি। অ্যান্টিসেপটিক, আমাদের হাতে আমরা নার্স অনেক সময় দেখা যায় রোগ জীবাণু থাকে বা বডিতে কোনো অংশে যদি কোনো ইনফেকশন বা কোনো কিছু থাকে অ্যান্টিসেপটিক দেওয়া হয়। তারপরে ওরাল রিন্স, অনেক সময় দেখা যায় যে মাউথ ওয়াশের প্রয়োজন পড়ে, তো এগুলাকে ওষুধ। তারপর লোশন, বিভিন্ন লোশন দেওয়া লাগে স্কিন ইনফেকশন থাকে। তারপর দেখেন ডিকনজেস্ট্যান্ট স্প্রে, ঠিক আছে, যেমন নাক, নাকে হচ্ছে এই স্প্রেটাকে আমরা অনেক সময় দেখা যায় যে নাক বন্ধ হয়ে যায়, ঠিক আছে, মিউকাস জমে নাক কি বন্ধ হয়ে যায়, শ্বাস নিতে কষ্ট হয়, তখন এই স্প্রেটা আমরা হচ্ছে কি 1 ফোঁটা 2 ফোঁটা দিয়ে দিই নাকে। ব্লাড দেওয়া লাগে অনেক সময়। তারপরে কি এখানে দেখেন জেল আছে, সফট জেল, অয়েন্টমেন্ট আছে, এগুলো আমরা জানি। টুথপেস্ট, এই টুথপেস্টটাও কিন্তু এক এক প্রকার কি মেডিসিন। আই ড্রপ, চোখে অনেক সময় চোখে চুলকানি, চোখের ঝাপসা দেখা অনেক সমস্যা হতে পারে, এই জন্য কিন্তু আই ড্রপস দেওয়া হয়, এটা কিন্তু এক প্রকার মেডিসিন। তারপর লজেন্স আকারে অনেক সময় এটা পাওয়া যায়, ট্যাবলেট আকারে পাওয়া যায়, ক্যাপসুল আকারে পাওয়া যায়। ক্যাপলেট, ক্যাপলেটটা হচ্ছে কি আপনার হচ্ছে এই ট্যাবলেটের মতোই, ঠিক আছে। ক্যাপলেট মানে হচ্ছে ট্যাবলেটের মতোই, শুধুমাত্র এটা হচ্ছে কি বাইরে একটা আবরণ থাকবে, ঠিক আছে, বাইরে একটা কি আবরণ থাকবে। তারপরে এই আবরণের কারণে এটা কি হচ্ছে আপনার আহ, মানে সহজে এটা কি ভাঙবে না, মুখের মধ্যে এটা গলে যাবে না। এই আবরণটা থাকলে এটা স্টোমাক পর্যন্ত ইজিলি আপনার চলে যাবে, ভাঙবে না। তারপর হচ্ছে কি অ্যাসপিরিন, অ্যাসপিরিন আপনারা জানেন এটা হচ্ছে এক প্রকার ব্যথানাশক ঔষধ। তারপর হচ্ছে ব্যথা ছাড়া এটার আরো অনেক কার্যকারিতা রয়েছে, ঠিক আছে। ব্লাড ক্লট হয় না, ঠিক আছে, আপনারা জানেন। তো তারপরে দেখেন এখানে ট্যাবলেটের কথা লেখা আছে, তারপর হচ্ছে পাউডারের কথা লেখা আছে। তো এখন আমরা পড়বো ড্রাগ এন্ড মেডিসিনের পার্থক্য। আমরা হচ্ছে ড্রাগ এন্ড মেডিসিন সম্পর্কে বেসিক আলোচনা করেছি। এখানে এখানে দেখেন ড্রাগ সম্পর্কে লেখা আছে, আর এই পাশে কি মেডিসিন। পার্থক্যটা হচ্ছে ইউজ, ব্যবহার। ব্যবহারের ক্ষেত্রে দেখা যায় যে দেখেন ড্রাগ হচ্ছে কি ফর ভ্যারাইটি অফ পারপাস, এটার অনেক পারপাস রয়েছে, নট নেসেসারিলি থেরাপিউটিক। সবসময় কি রোগ ভালো করার জন্য যে এটা কি ইউজ করা হবে এমন না। যেমন মাদক, এটা অনেক সময় মাদক হিসেবে ব্যবহার করতেছে। তারপর মেডিসিন, মেডিসিন কি, মেডিসিন সবসময় কি দেখেন ফর ট্রিটিং অর প্রিভেন্টিং হেলথ ইস্যু, এটা কি সবসময় কি স্বাস্থ্য ভালো রাখার জন্য কিন্তু ব্যবহার করতেছে। তারপর স্কোপ, সেকেন্ড পয়েন্ট হচ্ছে কি স্কোপ। স্কোপের মধ্যে দেখেন ইনক্লুডস অর অল সাবস্টেন্সেস দ্যাট অল্টার ফিজিওলজিক্যাল ফাংশন। এটা হচ্ছে কি শুধুমাত্র যে আপনার ফিজিওলজিক্যাল ফাংশন কি কি করবে, সঠিক করবে এরকমটা না, এটা কি অল্টার করে দেয়। যেমন হচ্ছে কি আপনার কিছু ড্রাগস আছে মাদকাসক্ত যারা, তারা সেবন করতেছে মাদক দ্রব্য হিসেবে, এগুলা সেবন করলে কি অনেক সময় তারা কিন্তু তাদের যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম রয়েছে এটা কিন্তু কি অ্যাক্টিভ থাকে, এই কারণে তারা ঘুমাইতে পারে না, ঠিক আছে। তাদের তাদের শারীরিক যে কার্যকলাপ এটা ঠিক থাকে না। তারপরে হচ্ছে মেডিসিনের ক্ষেত্রে যেটা দেখেন, মেডিসিন কি লিমিটেড টু সাবস্টেন্স, দেখেন এখানে লিমিটেড টু সাবস্টেন্স ইন্টেন্ডেড টু ফর কি থেরাপিউটিক ইউজ, এটা কি সবসময় থেরাপিউটিক। এটা হচ্ছে কি আপনার শরীরে রোগ আছে, রোগটা ভালো করার জন্য আপনি সেবন করতেছেন। তারপর রেগুলেশনটা দেখেন, রেগুলেটরি স্ট্যাটাস ক্যান ভেরি ওয়াইডলি ইনক্লুডিং বোথ লিগাল এন্ড ইলিগাল। এটা হচ্ছে কি লিগাল এন্ড ইলিগাল দুই প্রকার কি সাবস্টেন্স। আর হচ্ছে এই ক্ষেত্রে রেগুলেশনে দেখেন কি লেখা আছে, এটা কি এনশিওর, এটা কি সেফটি আছে, এটা কখনো ইলিগাল না। ইফেক্টিভ ফর মেডিকেল ইউজ, ঠিক আছে, মেডিকেল ইউজের জন্য কি ইফেক্টিভ।
তারপরে 4 নাম্বার যেটা হচ্ছে ড্রাগের যে পার্থক্য, এটা হচ্ছে দেখেন পারসেপশন ক্যান হ্যাভ এ নেগেটিভ connotation due to the inclusion of substance of abuse। এটা হচ্ছে কি অনেকে এবিউস হিসেবে ব্যবহার করে ড্রাগটাকে, ঠিক আছে। এই জন্য হচ্ছে কি এটা একটা নেগেটিভ ইফেক্ট রয়েছে। আর এটা কি পজিটিভ, এটা সবসময় পজিটিভ মেডিসিন যেটা, এটা সবসময় মানুষের মেডিসিন মানে কি, এটা হচ্ছে একটা রোগকে কি করবে, রোগকে মানে রোগ থেকে আরোগ্য লাভ করতে সাহায্য করবে পেশেন্টকে। অ্যাসোসিয়েটেড উইথ হিলিং, এটা সবসময় হিলিং এর সাথে জড়িত, এই জন্য এটা কি পজিটিভ। তো তারপরে হচ্ছে দেখেন ফার্মাকোলজিক্যাল ক্লাসিফিকেশন অফ ড্রাগ। এই ক্লাসিফিকেশন অফ ড্রাগ আমরা করবো, মানে এটা কিন্তু ফার্মাকোলজিক্যাল। এখানে দেখেন সোর্সের দিক থেকে দুই প্রকার, একটা হচ্ছে কি ন্যাচারাল ড্রাগস, যেটা হচ্ছে কি ন্যাচারাল সোর্স, যেমন কি যে কোনো উদ্ভিদ অথবা প্রাণী থেকে আসছে এই ওষুধটা তৈরি। সিনথেটিক, এটা হচ্ছে কি কেমিক্যাল প্রসেস, কোন একটা ল্যাবে কোন একটা হচ্ছে কি ওষুধ কোম্পানির যে ফ্যাক্টরি আছে সেখানে কোন একটা ল্যাব থেকে প্রস্তুত। তারপরে দেখেন সেকেন্ড যে পয়েন্টটা রয়েছে দেখেন এটা, তো এটা হচ্ছে কি অ্যাকশনের দিক থেকে বলছে অ্যাগনিস্ট মানে কি অ্যাক্টিভেট রিসেপ্টর টু প্রোডিউস এ বায়োলজিক্যাল রেসপন্স। এটা হচ্ছে অ্যাক্টিভ করে, যেমন কিভাবে করে রিসেপ্টরের সাথে ড্রাগটা বাইন্ডিং হয়, তার থেকে সেটাকে অ্যাক্টিভেট করে, সেখান থেকে নিউরোট্রান্সমিটার প্রডিউস হয়, যার কারণে কি বায়োলজিক্যাল রেসপন্স এটা আসে। তারপরে অ্যান্টাগনিস্ট যেটা, এটা হচ্ছে রিসেপ্টরের সাথে কি অ্যাটাচড হয়ে সেটাকে কি করে দেয়, ব্লক করে দেয়। ব্লক করে দেওয়ার কারণে কি বায়োলজিক্যাল রেসপন্সটা কি কি ইনহিবিট হয়ে যায়, আসে না। তারপর হচ্ছে দেখেন ইউজ এর দিক থেকে এখানে আমরা দেখবো অ্যানালজেসিক্স, যেটা হচ্ছে আমরা জানি কি ব্যথানাশক ওষুধ, পেইন রিলিভার, অ্যান্টিবায়োটিক। এখানে জাস্ট কয়েকটা ব্যবহার দিয়ে দিছে ইনফেকশন ফাইটার, ঠিক আছে। এটা হচ্ছে কি আপনার ইনফেকশন ফাইটার, অ্যান্টিবায়োটিক যদি সেবন করা হয় ব্যাকটেরিয়ার জন্য ইনফেকশন কি ভালো হয়। অ্যান্টি ডিপ্রেসেন্ট, যদি কোনো ডিপ্রেশন থাকে, হতাশা থাকে, যদি মোড ঠিক না থাকে, মোড স্টেবিলাইজার হিসেবে এটা কাজ করা হয়। অ্যান্টি হাইপারটেনসিভ, যেমন এখানে বলছে ব্লাড প্রেশার কন্ট্রোলার, ব্লাড প্রেশার যদি বেশি থাকে তাহলে কি অ্যান্টি হাইপারটেনসিভ মেডিকেশন ইউজ করলে কি ব্লাড প্রেশারটা কমে যায়। তো তারপরে হচ্ছে আমরা নতুন টপিকে চলে যাচ্ছি, ফার্মাকোকাইনেটিক্স। এটা খুবই গুরুত্বপূর্ণ টপিক, এটা নার্সিং শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কেননা অনেক পরীক্ষায় ডেফিনেশন আকারে বা হচ্ছে কি ব্যাখ্যা করে বা শর্ট নোট এরকম প্রশ্ন আসে। তো এটা খুবই সিম্পল ভাবে আমি বুঝাবো, সবাই একটু খেয়াল করে বুঝবেন। ফার্মাকোকাইনেটিক্স এখানে বলছে দ্য স্টাডি অফ হাউ দ্য বডি অ্যাবজর্ব, আমাদের বডি কিভাবে কি ওষুধ কি শোষণ করে, ডিস্ট্রিবিউট করে সারা দেহে, কিভাবে মেটাবলাইজ করে, মেটাবলাইজ মানে কি ওষুধটাকে কিভাবে চেঞ্জ করে কিসের জন্য চেঞ্জ করা হয়, যেন এটাকে হয়তো অ্যাক্টিভ করার জন্য না হয়, ইনঅ্যাক্টিভ করার জন্য না হয়, কি সেটা দেহ থেকে বের করে দেওয়ার জন্য, এক্সক্রিট করার জন্য কি চেঞ্জ করতে হয়। তো তারপর হচ্ছে কি এক্সক্রেশন। তো এই চারটা মিলে হচ্ছে কি ফার্মাকোকাইনেটিক্স। এখানে দেখেন সুন্দর করে লেখা আছে, তার নিচে আমরা চিত্র সহকারে দেখতে পারবো। দেখেন এখানে কি লেখা আছে, অ্যাবজর্পশন। অ্যাবজর্পশনের মধ্যে দেখেন কি লিখছে, দা প্রসেস বাই হুইচ এ ড্রাগ ইন্টার্স দা ব্লাড স্ট্রিম, কিভাবে কি ওষুধ খাওয়ার পরে কিভাবে সেটা কি রক্তে প্রবেশ করে, কোথা থেকে প্রবেশ করবে, যেভাবে সেটা খাওয়া হবে বা সেটাকে ইনসার্ট করা হবে আমাদের দেহে, অ্যাডমিনিস্ট্রেশন করা হবে। যেমন ফ্রম ইটস সাইট অফ অ্যাডমিনিস্ট্রেশন, মুখে খাওয়া হলে মুখ থেকে কিভাবে সেটা হচ্ছে কি ব্লাড স্ট্রিম পর্যন্ত পৌঁছানো, ব্লাড স্ট্রিম পর্যন্ত পৌঁছানোটাই কি এখানে মূলত কি অ্যাবজর্পশন। আমরা হচ্ছে চিত্রে বুঝতে পারবো একটু পরে। চিত্র দেখলে ডিস্ট্রিবিউশন মানে কি, এটা হচ্ছে আমাদের সারা দেহে কি আমাদের বডি ফ্লুইড, তারপর হচ্ছে কি টিস্যু পর্যন্ত কিভাবে পৌঁছাবে, ঠিক আছে, সেটাকে বলা ডিস্ট্রিবিউশন। তারপর মেটাবলিজম হচ্ছে দা কেমিক্যাল অল্টারেশন অফ এ ড্রাগ বাই দ্য বডি, এই ড্রাগটাকে কি আমাদের বডি লিভারটাকে স্পেশালি চেঞ্জ করে দেয়, এটাকে ইনঅ্যাক্টিভ করে অথবা হচ্ছে কি অ্যাক্টিভ করে, অথবা হচ্ছে কি এটার হচ্ছে আপনার এক্সক্রেশনের জন্য বাইরে বের করে দেওয়ার জন্য, এটা হচ্ছে কি বলে মানে দূষিত পদার্থ আলাদা করা এরকম। আর একটা কাজ করে এটা হচ্ছে ডিটক্সিফাই করে, এটা হচ্ছে কি যেমন এই ড্রাগস হয়তো আমাদের দেহের জন্য কি যদি ক্ষতিকারক হয়, তাহলে সেই টক্সিসিটিটা কমানোর জন্য কি লিভার কাজ করে, এই মেটাবলিজম। তো তারপর হচ্ছে প্রাইমারিলি অকারিং কি এই জন্য লিভার বলছে, এটা কি বেশিরভাগ ওষুধ হচ্ছে মেটাবলিজম হয় লিভারে, এক্সক্রেশন করে আমাদের বেশিরভাগ ওষুধ কি কিডনি, বলছে তার রিমুভাল অফ সাবস্টেন্স ফ্রম দ্য বডি, প্রস্রাবের মাধ্যমে বেশিরভাগ ওষুধ বের হয়ে যায়। তো এখানে দেখেন বিষয়টা খেয়াল করলে, চিত্রটা খেয়াল করলে বুঝতে পারবেন, এটা হচ্ছে হিউম্যান বডি। তো এই হিউম্যান বডির ক্ষেত্রে আমরা যেটা বলবো, দেখেন প্রথমত খেয়াল করবেন, এই যে এখানে ড্রাগস এর কথা বলছে, ড্রাগস, ঠিক আছে, এই ড্রাগসটা যদি কি ওরা মুখের মাধ্যমে খাওয়া হয়, তাহলে এটা কি আমাদের এই যে দেখেন জিআই ট্র্যাক্ট আছে, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সিস্টেম, এখান থেকে কি অ্যাবজর্পশন হবে, অ্যাবজর্পশন হয়ে কোথায় যাবে, সার্কুলেশনে, ঠিক আছে, ব্লাডে চলে যাবে, ব্লাডে চলে যাওয়ার পরে এটা হচ্ছে সম্পূর্ণ সারা দেহ কি ডিস্ট্রিবিউশন হবে। এই যে এখানে দেখেন এদিকে ডিস্ট্রিবিউশন হবে, এইদিকে ডিস্ট্রিবিউশন হবে, তারপরে এখানে, তারপরে এখানে দেখেন সব জায়গায় হবে আমাদের
বডি যে টিস্যু আছে, তারপর ফ্লুইড আছে। তো মনে করেন এইখানে হচ্ছে কি, এটা হচ্ছে টিউমার। টিউমার সেলে এটা কি, এটা হচ্ছে টিউমার সেলে কি হয়েছে, ডিস্ট্রিবিউশন হয়েছে। এখানে হচ্ছে দেখেন অ্যাক্টিভ টার্গেটিং আর প্যাসিভ টার্গেটিং ইফেক্ট। তো এই মনে করেন হচ্ছে টিউমারটাকে কি দূর করার জন্য, বা টিউমারটা, এই টিউমারের যে কোষগুলা, ক্যান্সার সেল, ওগুলা কি মেরে ফেলানোর জন্য কি এই ওষুধটা খাওয়া আপনার। তো এখানে পৌঁছাবে। তারপরে হচ্ছে বিভিন্ন যেমন এখানে দেখেন বলছে ম্যাক্রোফেজ, ঠিক আছে, বিভিন্ন জায়গায় এটা পৌঁছাবে। এখন কথা হচ্ছে পৌঁছানোর পরে এর যে ব্লাড সার্কুলেশন, তারপর হচ্ছে কি এটা আবার কি আহ, চলে আসবে লিভারে। কারণ হচ্ছে লিভার কি হয়, মেটাবলিজম হবে। তো একটা বিষয় খেয়াল রাখবেন, আপনার আগে কিন্তু হয় ডিস্ট্রিবিউশন, তারপরে হয় কি মেটাবলিজম। আগে হচ্ছে কি ডিস্ট্রিবিউশন হবে, সেকেন্ড থার্ড কি গিয়া কি মেটাবলিজম। এখন মেটাবলিজমের ক্ষেত্রে লিভারে কি ঘটে, লিভারে হচ্ছে আপনার এই যে ড্রাগস, এটা যদি ইনঅ্যাক্টিভ থাকে, যেমন কি প্রো ড্রাগ, এটা কিন্তু মেটাবলিজম হওয়ার পরে কি, বা মেটাবলিজম লিভারে গিয়ে কিন্তু এটা কি অ্যাক্টিভ হয়, প্রো ড্রাগ যেগুলা। তো তারপর হচ্ছে কিছু ড্রাগ কি মেটাবলিজম যখন হয় তখন কি ইনঅ্যাক্টিভ হয়, অ্যাক্টিভ ছিল সেটা কি লিভারে এসে কি হয়ে যায়, ইনঅ্যাক্টিভ হয়ে যায়। আপনার এই যে লিভার, এটা হচ্ছে কি ইনঅ্যাক্টিভ করে দেয়। কিছু ওষুধ আছে যেটা হচ্ছে আমাদের দেহের জন্য কি টক্সিক, ওষুধের কিছু অংশ কি টক্সিক, ওইটা কি লিভার কি সেটাকে ডিটক্সিফাই করে আপনার এই প্রস্রাবের মাধ্যমে কি বের করে দেওয়ার চেষ্টা করে। আহ, তো এটা হচ্ছে কি প্রস্রাবের মাধ্যমে বের করে দিলে কি এই যে হেপাটিক এক্সক্রিশন বলছে, এখান থেকে কি বের হয়। তো তারপর হচ্ছে কি আমাদের দেহের বাইরে চলে যায় বিভিন্ন উপায়ে। তো যদি সেটা ব্লাড সার্কুলেশন চলে যায়, আবার সেটা কি প্রস্রাবের মাধ্যমে কি বের হতে পারে। তো মোস্ট অফ দ্য ড্রাগ আমাদের কি এক্সক্রিশন ঘটে কি আপনার এই কিডনির মাধ্যমে। আমরা হচ্ছে আরেকটা চিত্রের মাধ্যমে বিস্তারিত দেখবো, একটু খেয়াল করে দেখবেন, এটা খেয়াল করলে বুঝতে পারবেন। এইখানে দেখেন সবকিছু কিন্তু দেখানো হয়েছে। অ্যাবজর্পশন, প্রথম পয়েন্ট কি অ্যাবজর্পশন, এটা হচ্ছে দেখেন এই যে ব্লাড ভেসেল দিয়ে দেওয়া হয়েছে। তো স্মল ইন্টেস্টাইনে একটি ব্লাড ভেসেল, এখানে মনে করেন মুখে যদি পারোরাল, ঠিক আছে, কোনো ওষুধ যদি সেবন করে পেশেন্ট, তো অ্যাবজর্পশন হবে তার কি স্মল ইন্টেস্টাইনে ব্লাড ভেসেলে। এখানে এগুলো কি ব্লাড ভেসেল। তো তারপর হচ্ছে কি সেটা ব্লাড ভেসেলে যাওয়ার পরে ব্লাডের মাধ্যমে কি সেটা সারা দেহে, এই যে দেখেন আমাদের হিউম্যান বডি, এটা কিন্তু সারা দেহে, এই যে আমাদের হিউম্যান বডি, তো এটাতে সারা দেহে কি ডিস্ট্রিবিউট হবে। ডিস্ট্রিবিউশনের পরে আহ, 3 নাম্বার যে আমাদের দাগটা, এটাকে বা কিন্তু আমরা কি বলি মেটাবলিজম। মেটাবলিজম হওয়ার জন্য কি আমাদের লিভারের মধ্যে কি এই মেডিসিনটা পৌঁছাবে। তো এটা হচ্ছে এই যে দেখেন পোর্টাল ভেইন, এই ভেইনের মাধ্যমে কিন্তু আমরা জানি লিভারে কি ব্লাড সার্কুলেশন হয়। তো এই ভেইনের মাধ্যমে কি আপনার হচ্ছে এই মেডিসিনটা কি পৌঁছাবে। দেখেন এখানে যে ফ্রি ড্রাগ, ন্যানো পার্টিকেল, এখানে কিন্তু এই যেভাবে এই যে ড্রাগ এগুলা কিন্তু কিন্তু দেখা দিচ্ছে। তো এখানের পরে হচ্ছে ড্রাগ মেটাবলিজম হওয়ার পরে কি সেটা কি আবার সিস্টেম সার্কুলেশনে বের হবে। তো এখানে কি কি হয়, ড্রাগ ডিটক্সিফিকেশন, তারপর হচ্ছে ড্রাগ অ্যাক্টিভেশন, মানে অ্যাক্টিভ করে কিছু ড্রাগ, কিছু কি ইনঅ্যাক্টিভ করে। আর কিছু হচ্ছে অংশ কি কি প্রস্রাবের মাধ্যমে বের করে দেওয়ার জন্য কি কিডনিতে পাঠানো হয় সার্কুলেশনে প্রথমে, তারপর হচ্ছে কি কিডনিতে পাঠানো হয়। তো কিডনি থেকে কি সেটা সে আঙ্গুল আলাদা হয়ে যায় প্রস্রাবের মাধ্যমে কি আপনার ব্লাডার থেকে কি বাইরে বের হয়ে যায়। তো হচ্ছে কিডনি হচ্ছে কি চতুর্থ ধাপ আমাদের এক্সক্রিশনের জন্য কাজ করে। তো আমরা খুব সুন্দরভাবে ফার্মাকোকাইনেটিক্স পড়লাম। এখন আমরা পরবর্তী টপিকে চলে যাচ্ছি, ফার্মাকোডাইনামিক্স। তো ডাইনামিক্সটা একটু খেয়াল করবেন, দেখেন এখানে কি বলছে, দা স্টাডি অফ দা বায়োকেমিক্যাল ফিজিওলজিক্যাল ইফেক্ট অফ ড্রাগ, ঠিক আছে, মানে একটা ওষুধের কি কাজ, ঠিক আছে, আমাদের দেহের সাথে কি কাজটা করে এটা নিয়ে যে শাখা আলোচনা করে তাকে বলা হয় ফার্মাকোডাইনামিক্স। তো এখানে বলছে দেখেন ফোকাস অন দ্য রিলেশনশিপ বিটুইন ড্রাগ কনসেন্ট্রেশন এন্ড ইফেক্ট। আমাদের রক্তে যে ড্রাগের যে কনসেন্ট্রেশন ঘনমাত্রা, আর আমাদের এটার কাজ, ড্রাগের কাজের সাথে কি একটু জড়িত, এটা একটা সম্পর্ক রয়েছে। ইনক্লুডস দ্য স্টাডি অফ দ্য বডি রিসেপ্টর। তারপর হচ্ছে এখানে দেখেন কি বলছে, হুইচ আর স্পেসিফিক মলিকিউলস ইন দ্য বডি দ্য ড্রাগস বাইন্ড টু প্রোডিউসিং এ ফিজিওলজিক্যাল রেসপন্স। আমাদের এই যে ওষুধগুলো খাচ্ছি, এটা কিন্তু এই যে ড্রাগ যে রিসেপ্টর, এটার সাথে কি কিন্তু কি প্রথমে বাইন্ডিং হয়, বাইন্ডিং হওয়ার পরে কি তারপরে কিন্তু ওষুধটা কি কাজ করে। এখানে এটাই বলছে। এই চিত্র দিকে খেয়াল করেন, দেখেন বুঝতে পারবেন এইখানে কি এই চিত্রতে আপনার যেটা দেখানো হয়েছে, এই চিত্রতে যেটা দেখানো হয়েছে এটা কিন্তু কি আপনার ফার্মাকোকাইনেটিক্স। ড্রাগ ডিস্ট্রিবিউশন হয়ে যায়, তারপরে হচ্ছে কি এই ড্রাগটা কোথায়, এটা যদি মনে করেন ড্রাগ হয়, আমি হচ্ছে অন্য কালারের একটি কলম নিয়ে নিচ্ছি। তো এটা যদি মনে করেন ড্রাগ হয়, তো এটা যদি মনে করেন রিসিপ্টর হয়, এই রিসিপ্টরের সাথে কি এই ড্রাগটা কি বাইন্ডিং হবে, ঠিক আছে, বাইন্ডিং হবে। বাইন্ডিং হওয়ার পরে যেটা হয় সেটা হচ্ছে কি এই যে কাজ, এরপর হচ্ছে এই নার্ভ ইম্পালসটা ব্লক করা বা বন্ধ করা, বা হচ্ছে ইনঅ্যাক্টিভ করা, ইনঅ্যাক্টিভেট করা। এখান থেকে মনে করেন যদি কোনো নিউরোট্রান্সমিটার, যেমন ডোপামিন, ডোপামিন হচ্ছে কি একটা নিউরোট্রান্সমিটার যেটা কি ভালো লাগার অনুভূতি জন্মায়। যারা ডিপ্রেশনে থাকে তারা হচ্ছে কি এমন কিছু ওষুধ সেবন করলো যেখান থেকে কি এই যে যেটা বাইন্ডিং হয়ে আপনার কি এই যে
কি বলে আপনার এই যে রিসেপ্টর গুলো থাকে, এই রিসেপ্টর গুলোর সাথে বাইন্ডিং হয়ে সেটাকে অ্যাক্টিভেট করে যদি ডোপামিন নিউরোট্রান্সমিটার রিলিজ করতে পারে, তাহলে দেখা যায় পেশেন্ট যাদের ডিপ্রেশন বা হতাশা আছে তাদের কি ভালো লাগে কাজ করতে পারে। তো এরকম করে কোনো অ্যাক্টিভেট করে অথবা ইনঅ্যাক্টিভেট করে, ঠিক আছে। তো করার পরে যেটা হয় ক্লিনিক্যাল যে ইফেক্ট সেটা পাওয়া যায়, ঠিক আছে, কাজ করে। যে জন্য বা যে পারপাস ওষুধটা খাওয়া সেটা কিন্তু কাজ করে ওষুধ যেভাবে। পরের টপিক আমরা চলে যাচ্ছি টাইপস অফ ড্রাগ অ্যাকশন। একটা ওষুধ কিভাবে কাজ করে, তার ড্রাগ অ্যাকশনটা কিভাবে বা কি টাইপ, এটা নিয়ে আমরা কথা বলবো। তো একটা ওষুধ এভাবে কাজ করে মূলত অ্যাগনিস্ট। এখানে দেখেন ড্রাগস দ্যাট ইনঅ্যাক্টিভেট রিসেপ্টর, সরি ইনঅ্যাক্টিভেট না, অ্যাক্টিভেট। ড্রাগস দ্যাট অ্যাক্টিভেট রিসেপ্টর টু প্রডিউস ডিজায়ার্ড রেসপন্স। মানে অ্যাগনিস্ট কি করে, রিসেপ্টরের সাথে যুক্ত হয়ে অ্যাক্টিভ করে বা অ্যাক্টিভেট করে, আর অ্যান্টাগনিস্ট বলছে কি ব্লক করে দেয়, ঠিক আছে। এটা কি ব্লক করে দেয়। আমরা হচ্ছে চিত্রটা খেয়াল করলে বুঝতে পারবো। এটা হচ্ছে আমাদের কি রিসেপ্টর, আর এটা হচ্ছে কি মনে করেন ড্রাগ। তো এটা এখানে বাইন্ডিং হবে, যুক্ত হবে। যুক্ত হওয়ার পরে কি ড্রাগ রিসেপ্টর কমপ্লেক্স একটা গঠন করার পরে এটা কি করবে, যদি এটা যদি অ্যাগনিস্ট ড্রাগ থাকে, তাহলে এই যে রিসেপ্টর এটাকে কি করবে, অ্যাক্টিভেট করবে। অ্যাক্টিভেট করলে এখান থেকে কি হবে, এখান থেকে নিউরোট্রান্সমিটার রিলিজ হবে। ওই নিউরোট্রান্সমিটার দেখা যাবে যে কি, যে পারপাসে পেশেন্ট ওষুধটা খাইলো সেটা হচ্ছে কি ইমপ্রুভ হবে, বা নতুন কোনো কিছু অ্যাক্টিভেট হওয়ার পরে কি নতুন কোনো নিউরোট্রান্সমিটার তৈরি হবে। যেমন হচ্ছে আমি একটু আগে উদাহরণ দিয়েছিলাম ডোপামিন, যেটা কি পেশেন্টকে কি করবে, পেশেন্টের মানসিক শান্তি দিবে বা কি সেটা ভালো ফিল করবে। তারপর হচ্ছে যেমন অ্যান্টাগনিস্ট। অ্যান্টাগনিস্ট এইটা যদি রিসেপ্টরের সাথে বাইন্ডিং হয়, তো এরকম ওষুধ কি করবে, সেটাকে ব্লক করে দেবে, সেই রিসেপ্টরকে কি করে দেবে, মানে এটা কে সাপ্রেস করে দেবে। সাপ্রেস করে দিলে দেখা যায় সেটা যে নিউরোট্রান্সমিটার রিলিজ করতেছে সেটা কিন্তু কি আর রিলিজ করবে না। যেমন হচ্ছে আমাদের দেহে আহ, যে নিউরোট্রান্সমিটারটা রয়েছে, যেটার কারণে কি, যে হরমোনটার কারণে আমাদের দেহে যদি কখনো আশেপাশে পরিবেশ চেঞ্জ হয়, আহ, প্রিয়জনের মৃত্যু বা কোনো কারণে ডিপ্রেশন যদি আসে, যে নিউরোট্রান্সমিটারটা রিলিজ হয় ওই সময়, তো এটা কমিয়ে দিবে। এই সাপ্রেস হয়ে গেলে কি সেটা কমে যাবে। তো এরকম করে এই ওষুধটা কি কাজ করে। এই জন্য হচ্ছে ওষুধ অ্যাগনিস্ট কিছু আছে, আর কিছু আছে কি অ্যান্টাগনিস্ট। তো আমরা পরবর্তী টপিকে চলে যাচ্ছি ড্রাগ ইন্টারেকশন। তো ইন্টারেকশন নিয়ে কথা বলবো এখন। এই বিষয়টা কিন্তু বুঝতে হবে আপনাদের, তাহলে আপনি এই টপিকটা পড়লে মজা পাবেন। দুইটা ড্রাগস কিভাবে একটা একটার সাথে কি ইন্টারেক্ট করে। আপনি একসাথে কি দুই তিনটা ওষুধ খাইলেন, তো এগুলো একটা একটার সাথে কিভাবে ইন্টারেকশন করে। তারপর হচ্ছে একই প্রকার ড্রাগস দুইটা খাইলেন বা আলাদা আলাদা ভাবে খাইলেন, তো তখন কি ইফেক্টটা পাওয়া যায় সেটা নিয়ে কথা বলবো। এখানে দেখেন বলছে হয় টু ড্রাগস, কি ড্রাগস হচ্ছে কয়টা, দুইটা দুইটা ড্রাগস ইনহ্যান্স ইচ আদার্স ইফেক্ট। একটা আরেকটার কি ইফেক্টটা কি বাড়ায় দেয় যখন দুইটা ড্রাগ একসাথে খাওয়া হয়। দেখেন এখানে ব্যাখ্যা করে বলছে synergistic effect are when the sum of the effect is more than the two individual chemical effects combined। মানে কি, আপনার এটা একটা ড্রাগ, এটা একটা ড্রাগ, ঠিক আছে। এই দুইটা যদি আপনি আলাদা ভাবে খান, তাহলে যে ইফেক্টটা পাবেন, ঠিক আছে, তাহলে যে ইফেক্টটা পাবেন, আর হচ্ছে দুইটা যদি আপনি একসাথে খান, একসাথে যদি খান, এই জন্য কি এটা একটা লিখছে, একসাথে যদি খান তাহলে কি তার থেকে কি ইফেক্টটা কি বেশি পাবেন, ঠিক আছে। এটাই বলছে, এটাকে বলা হয় কি সিনার্জিস্টিক ইফেক্ট। দুইটা ড্রাগ ইন্ডিভিজুয়াল আলাদাভাবে খেলে এই ড্রাগস গুলো কিন্তু একই প্রকার কাজ করে, এরকম ড্রাগ। তো যদি আপনি আলাদাভাবে খান তাহলে যে ইফেক্টটা পাওয়া যাবে, তার থেকে দুইটা ড্রাগস একসাথে যদি খান, সাম অফ দ্য ইফেক্ট এখানে বলছে, দেখেন এই ইফেক্টটা কি হবে, মোর হবে। এই জন্য এখানে দেখেন কিন্তু যোগ করলে আসতেছে কত, 4, আর এখানে হচ্ছে কত, 10। মানে কি দুইটা ড্রাগ আপনি ইন্ডিভিজুয়াল আলাদা খাইলে মনে করেন হচ্ছে আহ আপনি যে পাওয়ারটা মানে যে ইফেক্টটা হবে সেটা যদি আমি 4 গ্রেড দেই, তাহলে একসাথে গেলে যে ইফেক্ট হবে সেটাকে আমি কি 10 গ্রেড দিচ্ছি, তার মানে কি অনেক বেশি ভালো কাজ করছে। তারপর হচ্ছে অ্যান্টাগনিস্টিক ইফেক্ট। এই ক্ষেত্রে কি একটা ড্রাগ কি আরেকটা ড্রাগের যে কাজ এটাকে কি করবে, সাপ্রেস করবে বা ইনহিবিট করবে, কমায় দিবে। একই প্রকার ড্রাগ, যেমন হচ্ছে কি দুইটা প্যারাসিটামল, ঠিক আছে, দুইটা প্যারাসিটামল এরকম যদি হয় যে একটা আরেকটা কি ইফেক্ট কমায় দেয়, তো সেক্ষেত্রে প্যারাসিটামল বা যে কোনো ড্রাগ, মানে আমি জাস্ট উদাহরণস্বরূপ বলতেছি যে একই প্রকার কাজ করে এরকম দুইটা ড্রাগস এরকম আছে, যে এটা হচ্ছে কি দুইটা একসাথে খাইলে কি একটা আরেকটার কি কাজকে কি কমায় দেয়। তো এটাকে কি ইফেক্ট বলা হয়, এটাকে বলা হয় অ্যান্টাগনিস্টিক ইফেক্ট। তারপরে এডিটিভ ইফেক্ট, দেখেন এডিটিভ ইফেক্ট বলতে কি বোঝায়, আপনি যদি দুইটা ড্রাগস এরকম কিছু ওষুধ আছে, যদি আপনি আলাদাভাবে খান তাহলে যে ইফেক্টটা পাওয়া যাবে, আর হচ্ছে একসাথে যদি খান তাহলে যে ইফেক্ট কি দুইটাই কি ইকুয়াল, ঠিক আছে।
দুইটাই কি দুই ইকুয়াল। তো এইটা এখানে বলছে। এই চিত্রটা খেয়াল করে দেখেন, এখানে এ একটা ড্রাগস, ঠিক আছে? চিত্রটা খেয়াল করলে আপনি কি ক্লিয়ারলি বুঝতে পারবেন। এখানে এ একটা ড্রাগস, আবার কি বি একটা ড্রাগস, অন্য একটা ড্রাগস। এই দুইটা ড্রাগস যদি আপনি একসাথে খান তাহলে কি যে এফেক্টটা পাওয়া গেছে, এখানে দেখেন এটা হচ্ছে কি ভারী, এই প্রান্ত হচ্ছে ভারী। সে যে এফেক্টটা পাওয়া যাবে একসাথে খাইলে কি সেটা হচ্ছে কি ভারী, মানে কি এফেক্ট পাওয়া যাবে বেশি। এই যেটা হচ্ছে সিনার্জিস্টিক ইফেক্ট। বি নাম্বারে আমরা দেখবো কি এডিটিভ ইফেক্ট, মানে কি আপনি দুইটা ড্রাগ একটা এ এটা বি, এটা যদি কি আলাদাভাবে খান অথবা কি একসাথে যদি খান তাহলে যে ইফেক্টটা পাওয়া যাবে সমান, এরকম কিছু ওষুধ আছে। তারপর হচ্ছে এই যে ড্রাগস, এগুলো কিন্তু কাজ করে একই। হয়তো আপনার জ্বর কমাবে, না হয় ব্যথা কমাবে, না হয় হচ্ছে কি একই কাজ করবে, এরকম এদের মধ্যে তুলনা করছে। তারপর হচ্ছে কি দেখেন অ্যান্টাগনিস্টিক ইফেক্ট, এটার কথা বলছে। যদি একটা অ্যাগনিস্ট আরেকটি অ্যান্টাগনিস্ট হয়, স্পেশালি আর কি, অথবা হচ্ছে যে কোনো প্রকার ড্রাগ, তো এই ড্রাগস গুলা কি একটা আরেকটার যদি কি আপনার এই সাপ্রেস করে, আমরা উপরে বললাম যে একটা আরেকটা ড্রাগস কে কি করবে, রিডিউস করবে, ইফেক্টটাকে কি করবে, রিডিউস করবে, তাহলে আমরা বলবো অ্যান্টাগনিস্টিক ইফেক্ট। এক্ষেত্রে কিন্তু কি দেখেন সি নাম্বারে কি দেখাইছে, দেখেন যে আহ, দুইটা কি এখানে আলাদা আলাদা ভাবে কিন্তু ই করছে, ঠিক আছে? তো সেক্ষেত্রে দেখেন এই জন্য একসাথে খাওয়াটা কি এখানে ভালো নয়, ঠিক আছে? কারণ হচ্ছে কি এগুলা একটা আরেকটার কি করে, একটা আরেকটার ইফেক্ট যেটা এটা কিন্তু কমায় দেয়, ঠিক আছে? একটা একটা ইফেক্ট কমায় দেয়, এই জন্য হচ্ছে কি ইফেক্ট বাড়ানোর জন্য কি এরকম ড্রাগ যেটা যেটা হচ্ছে অ্যান্টাগনিস্টিক, এগুলো হচ্ছে কি আলাদাভাবে খাওয়া সবচেয়ে ভালো। আচ্ছা, আমরা চলে এসেছি 7 নম্বর টপিকে। দেখেন রোডস অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। তো এখানে ওরাল, তো পিও, ওরালকে বলা হয় পিও, পার ওরাল। প্রেসক্রিপশনে পিও লেখা থাকে, তো এটা দ্বারা আমরা বুঝি হচ্ছে টেকেন বাই মাউথ, মুখে যে আমরা ওষুধগুলা খাই এগুলাকে বলা হয় কি ওরাল। তারপর ইন্টারভেনাস, এটা হচ্ছে কি ব্লাড স্ট্রিমে দেওয়া হয়, ব্লাড ভেসেলে, স্পেশালি কি বেইনে। বেশিরভাগ মেডিকেশন কিন্তু এই বেইনে দেওয়া হয় ইন্টারভেনাস। তারপর হচ্ছে ইন্ট্রামাসকুলার মাসেলে দেওয়া হয় যে ওষুধগুলো ইনজেক্টেড। তারপরে সাবকিউটেনাস, সাবকিউটেনাস হচ্ছে ইনজেক্টেড আন্ডার দ্য স্কিন, স্কিনের নিচে যেগুলো দেওয়া হয় ইনজেকশনের মাধ্যমে। টপিক্যাল, এগুলো হচ্ছে মলম জাতীয় স্কিন, ঠিক আছে? মিউকাস মেমব্রেন, এই দুইটাতে কি অ্যাপ্লাই করা যায়। তারপরে ইনহেলেশন, ইনহেলেশন হচ্ছে কি ব্রেথ ইনটু দা লাং, মানে যেগুলো আমরা শ্বাসের মাধ্যমে নিয়ে থাকি যে ওষুধগুলো, সেগুলোকে বলা হয় ইনহেলেশন। এখানে দেখেন চিত্রের মাধ্যমে দেওয়া আছে আমাদের জিআই ট্র্যাক্ট, ঠিক আছে? আমাদের গ্যাস্ট্রোইন্টেস্টিনাল যে ট্র্যাক্ট আছে, ডাইজেস্টিভ সিস্টেম, এই মুখ থেকে পায়ু পর্যন্ত, ঠিক আছে? মুখ থেকে পায়ু পর্যন্ত। তো এই যে মুখ থেকে পায়ু, এই অংশটুকু যদি জড়িত থাকে ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনে, তাকে বলা হয় কি ইন্টেরাল। ইন্টেরালের মধ্যে যেমন ওরাল আছে, মুখে খাওয়া হয়। সাবলিঙ্গুয়াল কি জিহ্বার নিচে ওষুধ দেওয়া হয়, যেগুলো ওগুলাকে কি বলা হয় সাবলিঙ্গুয়াল। তারপর হচ্ছে পায়ু পথে যে দেওয়া হয় ওগুলাকে বলা কি রেকটাল, রেকটাল। আমরা এটাকে কি সাপোজিটর নামে কি জানি। তারপরে দেখেন প্যারেন্টেরাল, প্যারেন্টেরাল কি এই যে দেখেন এখানে সিরিঞ্জ দেওয়া আছে অনেকগুলো, এই যে বিভিন্ন অ্যাঙ্গেলে কি সিরিঞ্জ গুলো ইনসার্ট করা হচ্ছে, এগুলো নিয়ে আমরা পড়বো। তো দেখেন মূলত এই টপিকটা হচ্ছে ফার্মাকোলজির পাশাপাশি ফান্ডামেন্টালস অফ নার্সিং এর সাথে জড়িত। তো এটা নিয়েও আমরা বিস্তারিত ফান্ডামেন্টালস অফ নার্সিং এ পড়বো, প্রত্যেকটা যে রুট, প্রত্যেকটা রুট নিয়ে পড়বো। আচ্ছা, প্যারেন্টেরাল দেখেন ইন্ট্রামাসকুলার ইনজেকশন, যেটাকে বলা হয় আইএম। তারপরে সাবকিউটেনাস সংক্ষেপে বলা হয় কি এসসি, উপরেটা হচ্ছে কি আইএম ইন্ট্রামাসকুলার। তারপর ইন্টারভেনাস কে বলা হয় কি আইবি, আমরা আমরা বললাম ইন্টারডার্মাল কি আইডি। তো আইডি হচ্ছে কি ইন্টারডার্মাল লোকাল ইনজেকশন। তো টপিক্যাল, টপিক্যালের মধ্যে দেখেন এপিডার্মিক, টপিক্যাল কি যে মলম জাতীয় ক্রিম, ঠিক আছে? এপিডার্মিক, তারপর দেখেন ইনস্টলেশন, তারপর ইরিগেশন আছে, ইনহেলেশন যে নাক দিয়ে মানে শ্বাসের মাধ্যমে যেগুলো নেওয়া হয়। তো এই হচ্ছে রুটস অফ মেডিকেশন অ্যাডমিনিস্ট্রেশন। তো এখানে দেখেন আর একটু বিস্তারিত দেওয়া আছে, যেমন ওরাল দেখেন এখানে, এখানে কি মেডিকেশন আছে। তো তারপর হচ্ছে দেখেন আইবি, আইবি তো এখানে দেখেন স্যালাইন ব্যাগ দিয়ে দেখানো হয়েছে আইবি। তারপর হচ্ছে যে ইন্ট্রামাসকুলার, এইখানে যেখানে যেখানে আমরা কি অনেকগুলা আহ, ছোটবেলা থেকে এখন পর্যন্ত অনেকগুলো ভ্যাকসিন নিয়েছি যে ইন্ট্রামাসকুলার আমাদের মাসেলে। তারপর হচ্ছে সাবকিউটেনাস, এখানে দেখেন কিভাবে দিতে হয়, এখানে দেখানো আছে। তারপর ইন্টারডার্মাল কিভাবে দিতে হয়, এখানে সবই আছে। ইনহেলেশন যেটা হচ্ছে কি আমরা শ্বাসের মাধ্যমে নিই। সাবলিঙ্গাল, এই যে দেখেন জিহ্বার নিচে কিন্তু এই যে ট্যাবলেট, এভাবে কি নিতে হয়। তারপর রেকটাল, যেটা সাপোজিটর হিসেবে দেওয়া হয়। টপিক্যাল, তারপর ওটিক, ওটিক মানে কি এটা হচ্ছে কানে, কানের যে মেডিকেশন গুলা ড্রপ। তারপরে যে অপথালমিক, অপথালমিক কি চোখে যে ড্রপস গুলো দেওয়া হয় এগুলা কি অপথালমিক। আচ্ছা যাই হোক, এখন আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় করবো, যেটা হচ্ছে শুধুমাত্র
নার্সিং পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না, এটা হচ্ছে অনেক চাকরি পরীক্ষায় পাশাপাশি নার্সিং কম্পিটিটিভ পরীক্ষায় এখান থেকে অবশ্যই প্রশ্ন আসে। যেমন ইন্ট্রামাসকুলার ইনজেকশন কত ডিগ্রি অ্যাঙ্গেলে দিতে হয়, এটা হচ্ছে কি 90 ডিগ্রি। এটা হচ্ছে যদি মাসেল হয়, এই লেয়ারটা যদি মাসেল হয়, এই লেয়ারে পৌঁছানোর জন্য কি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কি করতে হয়, আপনার ইনজেকশন দিতে হয়, এটাকে বলা ইন্ট্রামাসকুলার আইএম। যেমন হচ্ছে কি বিসিজি ভ্যাকসিন, যেটা কি ইন্ট্রামাসকুলার। তারপরে সাবকিউটেনাস, সাবকিউটেনাস কত ডিগ্রি অ্যাঙ্গেলে দেওয়া হয়, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। তো এই যে দেখেন এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, কিন্তু যেমন হচ্ছে কি ইনসুলিন, ইনসুলিনকে আমরা জানি কি সাবকিউটেনাস দেওয়া হয়। ডায়াবেটিস রোগীর জন্য কি ইনসুলিন দেওয়া হয়, ব্লাড সুগার কি কমানোর জন্য। তবে ইন্ট্রাভেনাস, ইন্ট্রাভেনাস হচ্ছে কি আইভি, এই যে আমরা যে ইনজেকশন গুলা দিই বেইনে বেশিরভাগ, যেমন হচ্ছে বিভিন্ন অ্যান্টিবায়োটিক দেই, তারপর হচ্ছে ওমিপ্রাজল। ইন্টারডার্মাল, ইন্টারডার্মাল হচ্ছে কি আমাদের যে ডার্মিস লেয়ার, ঠিক আছে, এই যে আমাদের যে ডার্মিস লেয়ার। আচ্ছা একটা কথা বলি, এই বিসিজি ভ্যাকসিনটা এটা হচ্ছে ইন্ট্রামাসকুলার না, এটা কিন্তু দেখা হয় ইন্টারডার্মাল। মিস্টেক হয়ে গেছে আমার। এই যে ইন্ট্রামাসকুলার আয়ামিন ইনজেকশন কি, আয়ামিন ইনজেকশন হিসেবে যে ইনজেকশন গুলো দেওয়া হয় তার মধ্যে যদি উদাহরণ দেয়, একটা যেমন হেপাটাইটিস বি ভাইরাস, ঠিক আছে, এই হেপাটাইটিস যে ভ্যাকসিন এটা কিন্তু কি হেপাটাইটিস ভ্যাকসিন যেটা দেওয়া হয় এটা কিন্তু ইন্টারমাসকুলার, ঠিক আছে, উদাহরণ। আর এই বিসিজি ভ্যাকসিনটা কিন্তু দেওয়া হয় কি ইন্টারডার্মাল, যেটাকে 10 থেকে 15 ডিগ্রি অ্যাঙ্গেলে। তো এটা কোথায় দেওয়া হয়, এটা হচ্ছে আমাদের সবচেয়ে উপরের যে লেয়ার স্কিনের, ঠিক আছে, ডার্মিস যেটা, সেটা কিন্তু এটা দেওয়া হয়। আমাদের কি ডার্মিস যে লেয়ার গুলো আছে এটাতে দেওয়া হয়। আচ্ছা যাই হোক, এরপর হচ্ছে আমরা চলে যাচ্ছি পরের টপিকে। তো আমাদের হচ্ছে লাস্ট টপিক ফার্মাকোলজিক্যাল টার্মিনোলজি। দেখেন এখানে আমরা কিছু টার্মিনোলজি শিখবো। এটা হচ্ছে কি বায়োঅ্যাভাইলেবিলিটি। দেখেন বায়োঅ্যাভাইলেবিলিটি, এটা মানে কি, এটা মানে হচ্ছে অনুপাত, প্রপোর্শন। কিসের অনুপাত, এটা হচ্ছে যে ওষুধটুকু কি আমাদের ব্লাড সার্কুলেশনে পৌঁছায় সেটার সাথে অ্যাক্টিভ ইফেক্ট, মানে যতটুকু কি অ্যাক্টিভ ইফেক্ট, যতটুকু ইফেক্ট অ্যাক্টিভ ইফেক্ট পাওয়া যায় এটার অনুপাত। তারপর এফিকেসি, এফিকেসি মানে হচ্ছে কি একটা ওষুধ আপনার যত ভালো কাজ করে তার কি কাজ করার কি ক্ষমতা। দ্য অ্যাবিলিটি অফ এ ড্রাগ টু প্রডিউস দ্য ডিজায়ার্ড থেরাপিউটিক ইফেক্ট। সকল প্যারাসিটামল কি একই রকম কিন্তু কাজ করে না, ঠিক আছে, এটা জাস্ট একটা উদাহরণ দিলাম। থেরাপিউটিক ইফেক্ট, ডিজায়ার্ড থেরাপিউটিক ইফেক্ট পাওয়ার জন্য যে ওষুধটা সবচেয়ে বেশি ভালো কাজ করে সেটা হচ্ছে কি তার এফিকেসি। তার পটেন্সি, পটেন্সি হচ্ছে যতটুকু পরিমাণ অ্যামাউন্ট অফ ড্রাগ, ঠিক আছে, ওষুধ নিলে বা সেবন করলে আমাদের আশানুরূপ ইফেক্ট পাওয়া যায়, মানে ওষুধটা কাজ করে ততটুকু পরিমাণ ড্রাগকে বলা হয় তার পটেন্সি। তারপরে থেরাপিউটিক কিছু টার্ম আছে, যেমন থেরাপিউটিক ইন্ডেক্স। এই ডেফিনিশনটা আপনার নার্সিং শিক্ষার্থীরা আপনারা জানেন যে এটাকে আপনার অনেক বোর্ডেও কিন্তু আসছে থেরাপিউটিক ইন্ডেক্স। এটা কি রেশিও, একটা অনুপাত। কিসের অনুপাত, টক্সিক ডোজ, ঠিক আছে, এটা হচ্ছে কি টক্সিক ডোজের অনুপাত। তো টক্সিক ডোজ, এখানে দেখেন দ্য রেশিও অফ দ্য টক্সিক ডোজ টু দ্য থেরাপিউটিক ডোজ অফ এ ড্রাগ, মানে একটা ওষুধ কতটুকু টক্সিক, ঠিক আছে, আর হচ্ছে কি কতটুকু থেরাপিউটিক ইফেক্ট এটার আছে, এটার কি অনুপাত হচ্ছে কি থেরাপিউটিক ইন্ডেক্স। সাইড ইফেক্ট, সাইড ইফেক্টের মধ্যে দেখেন রয়েছে, এটার বাংলা অর্থ কি পার্শ্ব প্রতিক্রিয়া। আমরা জানি প্রত্যেকটা ওষুধের কি পার্শ্ব প্রতিক্রিয়া আছে। যেমন হচ্ছে আমার কি বলে আশেপাশে অনেক মেডিকেশন রয়েছে, তো যেটাই আমরা সেবন করি না কেন এটা কিন্তু প্রত্যেকটারই কি পার্শ্ব প্রতিক্রিয়া আছে। এখানে বলছে দেখেন ইউজুয়ালি অ্যাডভার্স ইফেক্ট মে অকার এট থেরাপিউটিক ডোজ। এটা যতটুকু ডোজ পরিমাণ সেবন করলে কি সেফ, কি সেফ ডোজ, ততটুকু সেবন করলেও কি এই পার্শ্ব প্রতিক্রিয়া গুলা কি থাকবে। আর অ্যাডভার্স ড্রাগ রিঅ্যাকশন বলতে এটা হচ্ছে কি আপনি কি নর্মাল ডোজ সেবন করছেন, ঠিক আছে, কিন্তু তারপরও কি নেগেটিভ কিছু ইফেক্ট আপনার যে আসতে পারে, হার্মফুল ইফেক্ট যেটা, ঠিক আছে, ওভারডোজ হয়ে গেলে স্পেশালি আপনার কি। তো ওভারডোজের কথা এখানে বলবো না, কারণ হচ্ছে ওভারডোজের ক্ষেত্রে যে শুধুমাত্র অ্যাডভার্স ইফেক্ট আসবে এরকমটা না। অনেক সময় কি নর্মাল ডোজের ক্ষেত্রে কি যেরকম হার্মফুল ইফেক্ট তৈরি হয়, মানে ক্ষতিকর ইফেক্ট। মূল কথা হচ্ছে এটা নর্মাল ডোজ থাকে অ্যাডভার্স ড্রাগ রিঅ্যাকশন, কিন্তু ইফেক্টটা কি হবে ক্ষতিকর, যেটা কি ক্ষতিকর ইফেক্ট ওষুধের। তারপরে কন্ট্রা ইন্ডিকেশন দেখেন, মানে যে যে ক্ষেত্রে কি ওষুধটা কি কখনো আহ খাওয়া বা সেবন করা যাবে না। দেখেন স্পেসিফিক সিচুয়েশন অর কন্ডিশন, যেটা কি হোয়ার এ পার্টিকুলার ড্রাগ শুড নট বি ইউজড। যখন কি যে যে কন্ডিশন কি কন্ডিশনের ক্ষেত্রে কি এই ড্রাগসটা নেওয়া যাবে না। উদাহরণস্বরূপ যদি বলি আমি, টেট্রাসাইক্লিন, এটা হচ্ছে একটা অ্যান্টিবায়োটিক। যদি কখনো কেউ প্রেগনেন্ট থাকে কোনো মহিলা, তাহলে কিন্তু তার এটা খাওয়া যাবে না, কারণ কি এটা টেরাটোজেন, এটা হচ্ছে বাচ্চার ক্ষতি করে, ভ্রূণের ক্ষতি করবে। তো এটা হচ্ছে কি কন্ট্রাইন্ডিকেশন। তারপর হচ্ছে ড্রাগ ইন্টারেকশন, একটা ওষুধ আরেকটা ওষুধের সাথে কি একটা ইন্টারেক্ট রয়েছে, একটা ওষুধ আরেকটা ওষুধের আপনার পাওয়ার যেটা আছে এটা কিন্তু কমায় দিতে পারে, ইফেক্ট যেটা আছে এটা কিন্তু কমায় দিতে পারে, এটা এখানে বলছে।
মেজারমেন্ট এন্ড ডোজ, এখানে দেখেন ডোজ মানে কি, যে পরিমাণ ওষুধ কি এট এ টাইম কি এটা খাওয়ানো হয় বা সেবন করানো হয় অথবা ইনজেকশনের মাধ্যমে দেওয়া হয়, এটাকে বলা হয় ডোজ। লোডিং ডোজ মানে কি, এটা হচ্ছে কি হায়ার ডোজ অফ এ ড্রাগ। লার্জ অ্যামাউন্ট অফ ডোজ যেটা কি থেরাপিউটিক যে ইফেক্ট এটাকে দ্রুত পাওয়ার জন্য যতটুকু পরিমাণ সেফ ডোজ হিসেবে দেওয়া যায়, সেফটি মেনটেন অবশ্যই এখানে করতে হবে, সেফ থাকতে হবে, যতটুকু পরিমাণ বেশি ডোজ অতিরিক্ত ডোজ যেটা কি দিলে দ্রুত কি থেরাপিউটিক ইফেক্ট পাওয়া যাবে, এটাকে বলে লোডিং ডোজ। আর মেইনটেনেন্স ডোজ বলতে এমন পরিমাণ ওষুধ যতটুকু দিলে কি তার থেরাপিউটিক রেঞ্জ ঠিক থাকবে, মানে লার্জ অ্যামাউন্ট অফ ডোজ না, মিনিমাম অ্যামাউন্ট অফ ডোজ বা এভারেজ অ্যামাউন্ট অফ ডোজ যেটা কি দিলে বা সেবন করলে কি মোটামুটি থেরাপিউটিক ইফেক্টটা কি পাওয়া যাবে। তো এই ছিল আজকের ক্লাস। আজকের ক্লাসে কোনো কিছু যদি আপনি না বুঝে থাকেন, আপনার কনফিউশন থেকে থাকে, অবশ্যই আপনি কমেন্ট করবেন, আমি আপনার কমেন্টে রিপ্লাই দেবো, আপনাকে সেই প্রশ্নের ক্লারিফিকেশনটা আমি হচ্ছে কমেন্টের মাধ্যমে দেওয়ার চেষ্টা করব। তো অবশ্যই এখন পর্যন্ত আপনারা যদি হিমোগ্লোবিন নার্সিং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমাদের উদ্দেশ্য হচ্ছে নার্সিং শিক্ষার্থীদের নার্সিং পড়ালেখাটাকে সহজ করা। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে প্রতিটি সাবজেক্টের প্রতিটি টপিকের উপর এরকম টিউটোরিয়াল ভিডিও বানানো। আপনারা সবাই দোয়া করবেন আমি যেন হচ্ছে এরকম প্রত্যেকটি সাবজেক্টের প্রত্যেকটি টপিকের উপর খুব সুন্দর সুন্দর টিউটোরিয়াল আপনাদের মাঝে উপস্থাপন করতে পারি, তো সবাইকে যেন উপকৃত করতে পারি। আপনারা অবশ্যই এই ভিডিওটি ভালো লাগলে আপনাদের ফ্রেন্ড যারা নার্সিং এ লেখাপড়া করে তাদের গ্রুপে শেয়ার করবেন, তাদের মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করবেন, তারাও যেন এই ক্লাসগুলো ফ্রিতে করে আপনার উপকৃত হতে পারে, শিখতে পারে, যেন সহজে পাশ করতে পারে, সহজেই নার্সিং কম্পিটিটিভ পরীক্ষার জন্য নিজেকে যোগ্য করে গড়ে তুলতে পারে। নার্সিং চাকরি পরীক্ষার সময় যেন কি নার্সিং টেকনিক্যাল থেকে প্রশ্ন আসলে তাদের জন্য সমস্যাটা না হয়। তো আমার উদ্দেশ্য একটাই, নার্সিং শিক্ষার্থীদেরকে পড়াশোনায় সাহায্য করা। তো সবাই কমেন্ট করবেন, শেয়ার করবেন, বেশি বেশি সাপোর্ট দিবেন। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে নতুন ক্লাসে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।